ঠেলে পাঠানোর চেষ্টা চলছে, সতর্ক বিজিবি। পুশিন ভারতের অভ্যন্তরীণ রাজনীতির বহিঃপ্রকাশ, মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার। সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত। পরবর্তী শুনানি 16 জুন। রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যায় 2 জন আটক। রাজনৈতিক পরিচয় দেখে ছাড় নয়, বাকিদেরও খুঁজছে পুলিশ। সীমান্ত জেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একের পর এক পুশিন চেষ্টায় সীমান্ত এলাকায় অস্থিরতা বিরাজ করছে। তবে বর্তমানে দুই দেশের সীমান্ত এলাকার শূন্য রেখায় কেউ আটকে নেই। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বিএসএফ এর পুশিন চেষ্টা রুখে দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। সীমান্ত সহ দেশের 26 জেলার বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এসব জেলার সীমান্তে সাধারণ মানুষও সতর্ক পাহারায় রয়েছেন। কোনো কোনো এলাকার বাসিন্দারা রাত জেগে পাহারাও দিচ্ছেন। এদিকে নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে শূন্য রেখায় আটকে থাকা সব নাগরিককে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। পুশিনের যে বিষয়গুলো ঘটছে সেগুলো পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক দলের অভ্যন্তরীণ পরিস্থিতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, নির্বাচিত সরকারের সাথে ভারতের সম্পর্ক আস্তে আস্তে ভালো হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ও গুজবমূলক নিউজ বন্ধে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বিভিন্নভাবে মিছিল করা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে আগামী স্থানীয় নির্বাচনে যদি নির্দলীয় পরিচয়ে আওয়ামী লীগের কোনো কর্মী বা সাবেক পদধারী কেউ নির্বাচনে অংশ নিতে তাদের কোনো বাধা নেই, তবে কোনো দলীয় পরিচয় ব্যবহার করতে পারবে না, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, উল্লেখ করেন ডক্টর জাহেদুর রহমান। উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে 100 চেয়ে উন্নীত করা হবে জানিয়ে তিনি বলেন, সরকার তিস্তা ব্যারেজ নির্মাণের যে মহাপরিকল্পনা নিয়েছে তা কৃষিতে ব্যাপক প্রভাব ফেলবে। পুশিনের ব্যাপারটা যদি বলি, আসলে আমি যেটা বলেছি, ভারত সরকার এই ইন্টেনশনে করছে না যে বাংলাদেশকে চাপে রাখতে হবে। আমি এটা বলেছি এটা যে পশ্চিমবঙ্গে যে সরকারটা এখন দায়িত্বে আছে সেই সরকারের একটা নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, সেটার এক ধরনের ফল হিসাবেই এই ঘটনাটা ঘটছে। এটা আমাদের সাথে সম্পর্ক খারাপ করব এইভাবে ব্যাপারটা হয়তো। সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করতে হাইকোর্ট গত বছর যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি হবে আগামী 16 জুন। আর এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রায় স্থগিত থাকবে। হাইকোর্টের রায় স্থগিত না হলে বিচার বিভাগে স্থবিরতা তৈরি হতে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করে গেলেও বিএনপি ক্ষমতায় এসে তা বাতিল করেছে। সুপ্রিম কোর্টের জন্য 3 মাসের মধ্যে স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করতে 2025 সালের 2রা সেপ্টেম্বর রায় দিয়েছিল হাইকোর্টের একটি বেঞ্চ। এবছর 7 এপ্রিল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 185 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়। গত 9 এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 পাশ হয়। সংসদে বিলটি পাশের সময় বিরোধী দলের সদস্যরা এটিকে বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ আখ্যা দিলেও আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আইন প্রণয়নের চূড়ান্ত ক্ষমতা সংসদেরই। রহিতকরণের ওই আইন পাশের মাধ্যমে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় তার আইনগত ভিত্তি হারায়। হাইকোর্ট যে রায় দিয়েছিল, যে রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধানের 116 অনুচ্ছেদ সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছিল এবং একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি স্থগিত থাকবে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা। সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টা থেকে শুরু হওয়া সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে 12টি প্রকল্প তোলা হবে। অবকাঠামো উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্য সেবা, তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ, জ্বালানি, সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দিয়ে প্রকল্পগুলো প্রস্তুত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরের আগে 4,000 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক জোন স্থাপন প্রকল্প অনুমোদন পেতে পারে এই সভায়। একদিকে মূল্যস্ফীতির চাপ, অন্যদিকে বৈশ্বিক অস্থিরতায় আয়ের চেয়ে বেড়েছে ব্যয়। এতে হিমশিম মানুষ। এমন বাস্তবতায় করমুক্ত আয়সীমা নিয়ে আসছে বাজেটে খুব একটা স্বস্তির খবর থাকছে না। যদিও বিশ্লেষকরা মনে করেন করনীতির ক্ষেত্রে শুধু রাজস্ব সংগ্রহ নয়,
মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা ও জীবনযাত্রার ব্যয়ের বিষয়ও বিবেচনা করা উচিত। অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতা এবং বৈশ্বিক অস্থিরতার মধ্যে ১১ জুন ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার। বরাবরের মতো এবারও করদাতাদের জন্য বাজেটের সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তির করমুক্ত আয়সীমা। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে বার্ষিক করমুক্ত আয়সীমা আগের মতোই ৩,৫০,০০০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে ২০২৬-২৭ অর্থ বছর থেকে পরের এক অর্থ বছর পর্যন্ত এই সীমা ২৫,০০০ টাকা বাড়িয়ে ব্যক্তির করমুক্ত আয়সীমা করা হয় ৩,৭৫,০০০ টাকা। ধাপে ধাপে কর কাঠামো সংস্কারের কথা বলা হলেও গত কয়েক বছরে যে হারে জীবনযাত্রার খরচ বেড়েছে তার তুলনায় এই বৃদ্ধি কি বাস্তবসম্মত? দিন আনে দিন শেষ হয়ে যায়, এরকম এই ইনকাম তো এটাই শেষ হয়ে যায়, তাই তাদের ইনকাম ট্যাক্স কিভাবে দিবে? ট্যাক্স দেওয়ার ব্যাপারটা হলো আমার ইনকামের উপর, যদি আমি অতটুকুকে যেতে না পারি তাহলে তো সম্ভব না। মিনিমাম 5-এর উপর গেলে তাহলে মানুষের জন্য সুবিধা। এমন বাস্তবতায় ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। মধ্যবিত্তদের ক্ষেত্রে মধ্যবিত্তকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করা, সেটা কিন্তু বিশেষ করে মূল্যস্ফীতির যে চাপ, সেই চাপটার থেকে তারা যেন একটু স্বস্তি পেতে পারেন, সেই কারণে করমুক্ত আয়সীমাটা কিছুটা বাড়ানোর একটা আমরা আলোচনা শুনছি। প্রগতিশীল যে কর, যেটা আসলে আয় বৈষম্য কমাতে সাহায্য করে, সেই জায়গায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অর্থাৎ অতি ধনী যারা আছে তাদেরকে আলাদাভাবে চিহ্নিত করা দরকার। তবে করমুক্ত আয়সীমা সব করদাতার জন্য এক নয়। নারী ও ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য সীমা ৪,২৫,০০০ টাকা, আর প্রতিবন্ধীদের জন্য ৫,০০০, যুদ্ধাহত এবং জুলাই আহত যোদ্ধাদের জন্য ৫,২৫,০০০ টাকা করা হয়। তবে বাংলাদেশের মূল সমস্যা শুধু করমুক্ত সীমা নয়, করজালের সীমাবদ্ধতাও, এমনটাই মনে করেন এই অর্থনীতিবিদ। আমাদের তো উচ্চ মূল্যস্ফীতির একটা চাপ আছে এবং অনেক নিম্ন মধ্যবিত্তে তারা দারিদ্র্য সীমারও নিচে চলে গেছেন। ক্রয় ক্ষমতার একটা সীমাবদ্ধতা দেখা দিচ্ছে এবং যেহেতু নতুন কর্মসংস্থান এবং আয় বৃদ্ধি সেইভাবে হয়নি, সুতরাং এইবারের বাজেটে আমি আশা করব যে করমুক্ত আয়ের সীমাটা কিছুটা বাড়ানো হবে। তাই করমুক্ত আয়সীমা বাড়ানোর সাথে সাথে করজাল সম্প্রসারণ, ফাঁকির পরিমাণ কমানো সহ কর ব্যবস্থার প্রতি আস্থা ফেরানোই দীর্ঘমেয়াদী সমাধান বলে মনে করেন তিনি। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল তালুকদারকে হত্যার ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার রিয়াজ ও আলামিনের রাজনৈতিক পরিচয়ে গুরুত্ব দেয়া হবে না, আরও যারা জড়িত তাদেরও আটকের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাতে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে পুরনো বিরোধ মেটাতে চলছিল সালিশি বৈঠক। রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর সাথে মারমুখী কথা কাটাকাটির এক পর্যায়ে বিল্লালের বুকে ছুরিকাঘাত করা হয়। পরে রাত 9টার দিকে ঢাকা মেডিকেলে মৃত্যু হয় তার। বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১% অসংক্রামক রোগে ঘটে, যার অন্যতম প্রধান ঝুঁকির কারণ তামাক ব্যবহার। জাতীয় প্রেসক্লাবে তরুণদের তামাক ব্যবহার ও অসংক্রামক রোগের ঝুঁকি প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনারে বক্তারা এই তথ্য তুলে ধরেন। এ সময় তারা বলেন, দেশে প্রায় ৩,৭৮,০০,০০০ প্রাপ্তবয়স্ক তামাক ব্যবহার করেন এবং প্রতি বছর প্রায় ২ লাখ মানুষ তামাকজনিত রোগে মারা যান। পাশাপাশি বক্তারা জানান, ১৫ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে তামাক ব্যবহারের হার 10.৩%, যা উদ্বেগজনক। তাদের মতে, কম দাম ও সহজলভ্যতার কারণে তরুণদের মধ্যে তামাক ব্যবহার বাড়ছে। তাই অসংক্রামক রোগ প্রতিরোধ ও তরুণদের ধূমপান নিরুৎসাহিত করতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তামাকজাত পণ্যের দাম বৃদ্ধির দাবি জানানো হয়।